এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত জানাই। আপকি আদালতে আজ আমরা হাজির করব এমন এক মানুষকে যিনি নিজের কথার দ্বারা, নিজের টিভি অ্যাপিয়ারেন্সের দ্বারা আপনাদের সকলকে ভীষণ হাসান। এমন এক ব্যক্তিত্ব যিনি নিজের কথার মাধ্যমে মানুষের মন জয় করেছেন আর গোটা দুনিয়াতে ভারতের নাম উজ্জ্বল করেছেন। শুরু করছি আজকের মামলা। হেসে নাও, হেসে নাও। अगर अपनी तरफ देखूं तो कुछ नहीं पल्ले, उसकी रहमत और आपके प्यार को देखूं तो सिद्धू की बल्ले बल्ले बल्ले। প্রশ্ন আর অভিযোগের ধারাবাহিকতা শুরু করার আগে, আজকের মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ হরপাল সিং বেদির অনুমতি চাইব আজকের মামলা শুরু করতে। মোকদ্দমা শুরু করা হোক। আপকি আদালতে প্রথম অভিযোগ ক্রিকেটার এবং কমেন্টেটর নবজোৎ সিং সিধুর ওপর। আপকি আদালতে ক্রিকেটের কমেন্টেটর নবজোৎ সিং সিধুর ওপরে অভিযোগ হলো যে উনি হলেন ভীষণ জেদি। সিদ্ধুজি, এই কথাটা কি সত্যি যে আপনি ছিলেন বাড়ির সব থেকে ছোট, তাই সেই জন্য আপনাকে সবাই বলতো বিগড়ে দিল শেহজাদা, জিদ্দি নাম্বার 1? একদমই সত্যি কথা। আমি তো সব জায়গাতেই বলি যে सभी कुछ हासिल नहीं मिलता, नदी की हर लहर को साहिल नहीं मिलता, ये दिल वालों की दुनिया है, अजब है दास्तां इसकी, किसी से दिल नहीं मिलता, कोई दिल से नहीं मिलता। আরে আমি তো কখনো বলিনি হুজুর যে আমার মধ্যে কোনো ত্রুটি নেই, আমার মধ্যে কোনো খামতি নেই, আমার মধ্যে খারাপ কিছুই নেই। মানুষ হলো অন্যায়ের পুতুল, আর সেই সব জিনিস ব্যবহার করাটা আমি মনে করি কোনো খারাপ কিছু নয়। सोने में सुगंध नहीं, सुन लो यार, सोने में सुगंध नहीं, गन्ने में फूल नहीं, चंदन में फल नहीं होता, राजा दीर्घजीवी नहीं होता, विद्वान के पास धन नहीं होता, किसी को मुकम्मल जहां नहीं मिलता, कहीं जमीन तो कहीं आसमान नहीं मिलता। তাহলে আমার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমি মনে করি তাতে কোনো দোষ নেই। কিন্তু একটা কথা আমি আপনাকে বলছি যে জেদি হওয়াটা যদি একদিক থেকে অন্যায় হয় তাহলে আর একদিক থেকে ভালোও কথা, কারণ জেদি হলে পরেই ইচ্ছা শক্তির জন্ম নেয়। আর আমি মনে করি যে যদি মানুষ অঙ্গদের পায়ের মতো করে একবার পা শক্ত করতে পারে আর কোনো জিনিস করার প্রতিজ্ঞা করে নেয়, আর তার যদি তার মধ্যে ইচ্ছা শক্তি থাকে, তাহলে দুনিয়াকে নিজের মতো করে তৈরি করতে পারবে। আরে আমি তো বলবো যে মদ খায় সে রাতে আড্ডা খুঁজে বের করে, যতই সে ড্রাই এরিয়াতে চলে থাকুক, তাহলে মানুষের মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সে ভালো করার জন্য যদি কোনো কিছুর মনস্থ করে নেয় তাহলে আমি মনে করি যে সে করতে পারবে। সে ওই অসম্ভব শব্দটাকে, আপনার বাবা যেটা ভেবেছিলেন, আপনার বাবা ক্রিকেটার ছিলেন, প্যাশনেট ছিলেন ক্রিকেট সম্পর্কে, উনি চাইতেন যে আপনি ক্রিকেটার হবেন, কিন্তু আপনার সময় কেটে যেত মেয়েদের পেছনে ঘুরতে ঘুরতে। একদম সঠিক কথা, একদম সঠিক কথা, একদম সঠিক কথা। দেখুন ভাই, এতে দোষের কি আছে? দেখুন, মেয়েদের হলো দেখানোর শখ আর ছেলেদের হলো দেখার শখ। আচ্ছা আপনারা আমাকে বলুন, এখন এতে তো দোষের কিছু নেই যে 16 বছরের কোনো ছেলে যদি রামের নাম যদি একটু আধটু জব করে। এই কথা কি সত্যি যে আপনার মোটর বাইক সব সময় ফাটক নাম্বার 22-এ দাঁড়িয়ে থাকতো? আমি তো যেতাম স্যার, আমি যেতাম স্যার। আমি কখন বললাম? আরো একটা কথা বলে দিই যে ওখানে রেলিংটা ছিল, 3টে রেলিং ছিল। সেই রেলিংগুলোর উপর আজও আমার হাতের চিহ্ন রয়েছে। যদি আপনি দেখেন দেখবেন যে সব হাতের ছাপগুলি। তার পেছনে একটা দোকানও ছিল, ওই দোকানটা ছিল মিষ্টির দোকান, ওটা একটা দাদার দোকান ছিল। তো ওখানকার আমরা ওই লাড্ডুর বক্সের পেছনে লুকিয়ে পড়তাম, আর লাড্ডুর বক্সের মাঝখানে একটু জায়গা থাকতো। আমার বন্ধু ছিল সবর সিং, ও তো পোশাকের রং দেখেই বলে দিত যে ও কোন পাড়ায় থাকে। তাহলে আপনি বলুন, তাই এই কথাটা আমি একদম মেনে নিচ্ছি। কিন্তু আরো একটা কথা আমি মানি যে আমি আমার বাবাকে খুবই ভালোবাসতাম। আমার বাবার নাম, আমার পিতার নাম, আমার কাছে ওই নামের চেয়ে বড় আর কিচ্ছু ছিল না। আর ওনার নামটা, ওনার ছবিতে কোনো রকম দাগ যেন না লাগে, ব্যাস ওটারই একটা ইচ্ছে আমাকে ক্রিকেট খেলাতো। আর আমি সব সময় এটা চাইতাম যে আমার বাবার যে স্বপ্নটা সেটাকে আমি পূরণ করতে পারি। আর স্বপ্ন সম্পর্কে একটা কথা যে मंजिलें उनको मिलती हैं,
मंजिलें उन এখানে সবাই যুবকেরা রয়েছে। मंजिलें उनको मिलती हैं जिनके सपनों में जान होती है। अरे पंखों से कुछ नहीं होता, हौसलों से उड़ान है। তাই ওটা সব সময় ভাই একটা ইচ্ছা শক্তি ছিল যে ভাই নিজের ভেতর যতই হোক না হোক কিন্তু বাবার ছবিতে যেন কোনো দাগ না কিন্তু লাগে। আপনি যখন ক্রিকেট প্র্যাকটিস করতেন, জোর করে আপনাকে ক্রিকেটের ময়দানে পাঠানো হতো, আর আপনার বাবাকে ধারে বসে আপনার উপর নজর রাখতে হতো, কি করছেন? এটা একদম সঠিক কথা। তবু আমি বদলাইনি। আর বাঁদর কখনো বাদরামি করা ভোলে না। ওই 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 আমি আমার সব সময় যে ফিল্ম দেখার যে আকর্ষণটা ছিল বা গিয়ে আপনাকে আমি চিট করতাম সব সময়। সকালে আমার বয়োজ্যেষ্ঠ অনেক সময় আমার মনে আছে তার সকালে প্রায় 5টার সময় তুলে দিত, ব্লাড প্রেশারের পেশেন্ট ছিলেন। স্কুল যাওয়ার সময় উনি আমার পাগড়িটা বেঁধে দিতেন, কিন্তু কখনো বিরক্ত হননি। আর আমাকে বলতেন যাও ভাই রানিং করে এসো। তা আমি কি করতাম, অন্য ঘরে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়তাম। চাকরদের আমি সপ্তাহে 20 টাকা করে দিতামও, যে দেখ মিথ্যে কথা বলবি না, হলে কানের গোড়ায় দেবো একটা। ওরা সবাই ভয়ও পেত। তারপর আমি গায়ে একটু জল টল ছিটিয়ে নিলাম, তারপর আবার ফিরে এলাম। তারপর বাবা দেখলো যে ঘামে ভিজে গেছি, বললেন কটা রাউন্ড মেরেছো? 10টা। খুব ক্লান্ত হয়ে আচ্ছা একটু ঘুমিয়ে নে। আবার গিয়ে শুয়ে পড়লাম। তা দেখুন এটা এমন একটা পরিবেশ ছিল যেখানে আমি ওনাকে মানে সব সময় চিট করতাম, দিন রাত চিট করতাম। কি হয়েছিল আপনার জীবনে যে আপনার সুবুদ্ধি হলো? এমন একটা ঘটনা হলো যেটা আমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দিল। অর্থাৎ আমার লাইফ 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। আর এখানে আমি ওই ঘটনাটা আপনাকে শোনাবো। অবশ্যই। সেটা হলো যে 1983-তে আমার ডেবিউ হলো। আর প্রথম ম্যাচটা যখন আমি খেললাম তখন আমি অতটা ভালো প্রদর্শন করতে পারিনি। হয়তো এই কথাটার অনুভূতি ছিল না যে কতটা বড় জায়গায় এসে আমি পড়েছি, কতটা উঁচুতে আমি পৌঁছে গেছি। আর তারপর আমাকে 15 জনের মধ্যে রাখাই হলো না, কারণ ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা আর্টিকেল ছাপা হলো যেখানে রাজন বালা খুবই বিশ্রী ধরনের জার্নালিস্ট, উনি লিখেছিলেন যে নবজোৎ সিং সিদ্ধু হলেন একজন স্ট্রোকলেস ওয়ান্ডার। আর আমি বাথরুম থেকে একদিন স্নান করে বেরিয়ে দেখলাম যে আমার বাবার চোখে জল ছিল। ভীষণই একটা ধাক্কা খেলাম, কারণ আমি ওনাকে কখনো এই অবস্থাতে দেখিনি। তো তখন আমি ওনাকে ইগনোর করে অন্য একটা ঘরে চলে গেলাম। পাঞ্জাব স্টেটের অ্যাডভোকেট জেনারেল ছিলেন, তো ওনাকে চণ্ডীগড়ের কোর্টে যেতেই হতো। যেই উনি চণ্ডীগড়ে চলে গেলেন আমি পালিয়ে এলাম। আর উনি নিজে যেটা পড়ছিলেন সেটা আমি বালিশের নিচ থেকে টেনে বার করলাম। দেখলাম যে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা আর্টিকেল ছাপা হয়েছিল, নবজোৎ সিং সিদ্ধু ইজ আ স্ট্রোকলেস ওয়ান্ডার। তো সেখানে আমার কাটাছেড়া করা হয়েছিল। আর দেখুন প্রেসের অনেক ক্ষমতা, আপনাদের সবার অনেক ক্ষমতা রয়েছে। আপনারা মৃত ব্যক্তির মধ্যে প্রাণ সঞ্চার করতে পারেন, আর জ্যান্ত আমার মতো জীবিত মানুষকে কবরে ঠেলে দিতেও পারেন। আমি আপনাকে বলছি এই কথাটা একদম সত্যি। আর প্রেসের ক্ষমতা আছে, থাকাটাই উচিত। তা নবজোৎ সিং সিদ্ধু কবরের মধ্যে ছিল। তা ওই কাঁদতে থাকা অবস্থায় বয়স্ক মানুষের যে ওই যে চেহারার দেখেছিলাম সেটা পরিবর্তন এনেছিল। আমি ছিটকিনি লাগালাম, ওই আর্টিকেলটা কাটলাম আর আমার ওয়ার্ডরুমে লাগালাম। ওয়ার্ডরুমে লাগিয়ে আমি জীবনে প্রথমবার আমার গুরুজনকে বলতেন যে যদি কাউকে সিক্রেট ভাউস নিতে হয় তাহলে প্রতিজ্ঞা করতে হয় যে তাহলে হাতে জল নিয়ে ভগবানের নামে অর্পণ করে নেওয়া হয়। চোখ দুটো আমার জলে ভিজে গিয়েছিল, আমি সেই জল ওই গ্লাসে ভরলাম আর আই টুক সিক্রেট ভাউস। সেই দিনের পর থেকে স্যার আমি সকাল 4টের সময় উঠতাম, কোনো রকম ওয়েক আপ কল নয়, চাকরদেরকে নিজে মাঠে নিয়ে যেতাম, আমি পিচে নিজে জল দিতাম, রোলারও আমি চালাতাম, আর সারা দিন ধরে আমি মাঠের মধ্যেই থাকতাম। একদিনও আমি 22 নম্বর ফটকে মেয়েদেরকে আর দেখতে যাইনি, মেয়েদের দিকে তাকাতেও যাইনি, একটা দিনও আমি ফিল্ম দেখতে যাইনি, একটা দিনও আমি কখনো পার্টিতে যাইনি। একদিনে আমি 300টা ছক্কা মারতাম, 300টা ছক্কা। আর তারপর তো আমি বলবো যে আমার কি নাম দেওয়া হয়েছিল, যে 300 ছক্কা মারতাম আমি। আরেকটা কথা বলি, তারপর আপনার নাম হয়েছিল সিদ্ধু সিদ্ধু। হিন্দিতে ট্রান্সলেট করলে হয়ে যাবে ছক্কা সিদ্ধু হয়ে যায়। এই জন্য নামটা নিয়ে আমার খুবই সমস্যা হতো। তা ওই 300টা ছক্কা মারতাম প্রতিদিন, আর পরিশ্রমের ব্যাপার এটা। তারপর হাতে আমার ফোসকা পড়ে যেত, রক্তও বেরোতো, আমি আলাদা দস্তানা রেখে দিতাম, তো সেটা পরে আবার আমি শুরু করতাম, মারতাম। তারপর ফিরে আসতাম যখন বাড়িতে গুরুজনেরা পিচ বানিয়ে রেখেছিলেন ব্যাকইয়ার্ডে, আমাদের বাড়ি অনেক বড় ছিল, সেখানে হ্যালোজেনের ল্যাম্প লাগানো হতো। রাত্রিবেলা চকলেট, আমার যত পকেটে মানি থাকতো সেই চকলেট বাচ্চাদের দিতাম, ওদের দিয়ে 16 গজ থেকে বোলিং করাতাম। আর ম্যালকম মার্শালের থেকেও বেশি জোরে ওরা বোলিং করতো। রাতে 11টা 1টা বেজে যেত, আর রাতের খাবারও পড়ে থাকতো। আই উড বি স্লিপিং মাই প্যাডস অন, কিন্তু 4টের সময় আই উড গেট আপ উইথ মাই প্যাডস অন। আর তার মধ্যে মানে এমন সময় এলো যখন আমার বাবা মারা গেলেন, আমি বুঝতেই পারিনি যে কি হয়ে গেল, 2-3 মাস কোথায় ছিলাম সেটাও জানতাম না। তারপর ওয়াইফ বলল যে যদি ওনার স্বপ্ন সত্যি করতে চাও তাহলে তুমি খেলো। আবার 4 বছর সেই একই রুটিন চালালাম। তারপর কপিল পাজি সুযোগ করে দিল ওয়ার্ল্ড কাপে, যেটা আপনি বললেন যে 5টা হাফ সেঞ্চুরি
29টা ছক্কা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে, আজও বজায় রয়েছে। তারপর ওয়ার্ল্ড রেকর্ড বজায় রাখার পর আমি দুবাই যাচ্ছিলাম, রবি শাস্ত্রী আমার দিকে একটা পেপার ছুঁড়ে মারলেন আর হি সেড দ্য সামথিং ভেরি নাইস রিটেন অ্যাবাউট ইউ, হ্যাভ আ রিড। তো আমি যখন ওটাকে খুললাম তখন আমি বললাম যে কে লিখেছে, বললো রাজন বালা। তো আমি তখন খুললাম, সেখানে লেখা ছিল যে নবজোৎ সিং সিদ্ধু ফ্রম আ স্ট্রোকলেস ওয়ান্ডার হ্যাজ টার্ন ইনটু আ পাম গ্রোভ হিটার। এটা আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন ছিল। আমি সেখান থেকে চোখ থেকে জল বেরোতে লাগলো। লোকজন বুঝতে পারছিল না যে আর্টিকেলটা ভালো, কিন্তু কাঁদছে। ও ফিরে এসে ওটাকে আমি বারবার রাব করলাম। এমন মনে হচ্ছিল যেন একটা বিরাট বড় মন থেকে বোঝা নেমে গেল। হয়তো গুরুজনরা উপর থেকে দেখছেন যে আরে এরকম সন্তান আছে যে অ্যাটলিস্ট নিজের গুরুজনদের সম্পর্কে, তাদের খ্যাতি সম্পর্কে একটু তো খেয়াল রয়েছে। ব্যাস এটাই আমার জীবনের লক্ষ্য ছিল। ঠিক অর্জুন যেভাবে মাছের চোখটা দেখতে পায় না, তেমন করেই তারা সব সময় দেখেছেন। আর এটা নিয়ে একটা ছোট্ট শায়রি পেশ করতে চাই, বলবো? कि कांटों में रह के भी फूलों की तरह महकना सीखो, कीचड़ में रह के भी दोस्तों कमल की तरह खिलना सीखो, जो परिस्थितियों से घबरा जाए वो लौह पुरुष हो नहीं सकता, राख में रह के भी अंगारों की तरह दहकना सीखो। তাহলে আরে সমস্যা তো আসবেই, কিন্তু আমি মনে করি ওটাই আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। সিদ্ধুজি, আপনি তো মেনে নিয়েছিলেন যে আপনি জেদি ছিলেন, আর আপনি এটাও বলেছেন কিভাবে আপনি এসব ছেড়েছেন, কেমন করে বদলে গেছেন, ক্যারিয়ারকে কেমন করে ভালো করেছেন। কিন্তু অভিযোগের লিস্ট এখন অনেক লম্বা আরে আছে। স্যার, আমি বলছি আপনি তীর ছুঁড়তে থাকুন, আমি সহ্য করার জন্য তৈরি আছি। সত্য চাহে সরকটা কিউ না হো, কদম পিছে नहीं करता। ভুল করলে মাথা নত করবো, না করলে একদম অঙ্গাতের মতন পা সেঁটে বসে থাকবো, শুনবোই না কারোর কথা। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর ফিরবো নবজোৎ সিং সিদ্ধুর ওপর নতুন প্রশ্ন আর অভিযোগ নিয়ে। না, আমি বললাম যে আমি রসগোল্লা নিয়ে এসেছি তোমাদের সবার খাওয়ার জন্য। তুমি আমার রসগোল্লা আমাকে খেতে বারণ করছো কেন? হ্যাঁ, বলে আমার মর্জি। আমি তখন দিয়েছি একটা দুম করে, জোরে একটা দিয়েছি, ধরিয়ে দিয়েছি। দেখো, মানুষ ঘোড়ার থেকে পড়ে গিয়ে উঠতে পারে, কিন্তু নিজের নজরেই যদি সে ছোট হয়ে যায় তাহলে সে বড় হতে পারবে না। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মামলা চালাচ্ছি নবজোৎ সিং সিদ্ধুর ওপর। ক্রিকেটার, কমেন্টেটর আর মেম্বার অফ পার্লামেন্ট নবজোৎ সিং সিদ্ধু আপকি আদালতে। পরবর্তী অভিযোগ নবজোৎ সিং সিদ্ধুর ওপর। আপকি আদালতে ক্রিকেট কমেন্টেটর নবজোৎ সিং সিদ্ধুর ওপর অভিযোগ হলো যে উনি খুব তাড়াতাড়ি রেগে যান। সিদ্ধুজি, যতটা আপনি হাসি খুশি থাকেন, ওই কথায় বলে না, হাতির দাঁত খাওয়ার জন্য একরকম, দেখার জন্য একরকম। দেখুন, প্রথমে মিথ্যাবাদী ছিলাম, 35 বছর বয়স অব্দি মিথ্যাবাদী ছিলাম, স্বীকার করছি। কথায় কথায় মিথ্যে বলতাম। 34-35 বছর জীবনের প্রত্যেকটা কথায় মিথ্যাবাদী ছিলাম। ছলনা ছিল, কপটতা ছিল, মিথ্যাবাদিতা ছিল। কিন্তু যেদিন থেকে হরির নাম ভেতরে ঢুকলো, মেডিটেশন করতে লাগলাম, সত্যিটাকে মেনে নিলাম, সেদিন থেকে কখনো আমি ঘাবড়ে আর যাইনি। আমি একটু পুরনো দিনের কথা আপনাকে আমি মনে বলছি, করাচ্ছি। পুরনো দিনের যদি অন্যায় কথা হয়ে থাকে তাহলে মেনে নেবো। বলুন না কি বলতে চাইছেন। আমি শুনেছি যে আপনার সঙ্গে যদি কেউ মজা করতো, আপনি একদম তা সহ্য করতে পারতেন না। একটা গল্প আছে মনিন্দর সিং এর, উনি মজা করে আপনাকে কিছু বলেছিলেন, তখন আপনি গরম চায়ের কাপ নিয়ে ওনার পেছনে দৌড়েছিলেন। আমি দৌড়াইনি, আমি ছুঁড়ে মেরেছিলাম ওর ওপরে। আমি ছুঁড়েছিলাম, কিন্তু ওটা বেঁচে গেছিল। হ্যাঁ, আবার যদি ওই একই কথা বলে, আমি আবার ওর সামনে থাকলে আমি আবার ছুঁড়ে মারবো ওকে। কিন্তু এটা নয় যে আজকের কথা যদি বলি তাহলে হয়তো মানে ডিফারেন্ট একটা অ্যাটিটিউড হবে। দেখুন, আরো একটা উদাহরণ আমি দিয়ে দিই আপনাকে। আমি বলি এরকম 15টা আছে, আমিও দিয়ে দেবো স্যার। আপনিও দিয়ে দিন। তারপরে মনোজ প্রভাকরকে আপনি আলমারিতে বন্ধ করে দিয়েছিলেন, আর চাবি নিয়ে দূরে কোথাও চলে গিয়েছিলেন। এটা একদম সত্যি কথাটা। মনোজ প্রভাকরকে আমি বন্ধ করে রাখিনি। ও এতটা ভয় পেয়ে গেছিল যে ও খাটের নিচে ঢুকে গেছিল। তখন আমি ওর পা ধরে টেনে বাইরে করছিলাম, আর ওর ধোলাইও করে দিয়েছিলাম। আমি এই কথাটাকে মেনে নিচ্ছি। সেটা কেন করেছিলাম তার কারণটা আপনি একবার ভেবে দেখুন যে কি। তা যেটা হয়েছিল, আজহারউদ্দিন নিজের রুমে বসে মুভি দেখছিলেন, আর কপিল পাজির রুমটা ওনার সাথেই ছিল। ওই পিকচারটা আমার দেখা ছিল। ওই পিকচারটা যখন আমার দেখা ছিল, তাই আমি কপিল পাজিকে রিকোয়েস্ট করলাম যে পাজি, আমি অন্য একটা পিকচার নিয়ে ওইদিকে চলে যাচ্ছি, অন্য রুমে গিয়ে দেখবো ফিল্মটা, আরো 2-3 জনকে সঙ্গে করে নিয়ে যাব। তো যেই আমি ওই ফিল্মটাতে হাত দিতে গেলাম, তখন বললো, আবে ওই, ওটাকে রেখে দে। আমি মান্নুকে দেখলাম, বললাম, ভাই আমি তো রামু নই, ভালো করে কথা বল ভাই। অদ্ভুত কাণ্ড করছিস, কিভাবে কথা বলিস এসব। দেখুন, আমি আবার ওই ফিল্মটা তোলার চেষ্টা করলাম, বললো না ওটাকে রেখে দে তুই। আমি রেখে দিলাম। আরো 2-3 মিনিট বসলাম। আমি বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, তো আমার বড় দাদার মতো। তো ওখানে রসগোল্লা রাখা ছিল।
আর যেমন যেমন পিকচার চলতে লাগলো, পিকচার চলছিল, তখন আমি গিয়ে ওই রসগোল্লার জন্য হাতটাতে বাড়ালাম এইভাবে, আবে আবে ওই, আমি বললাম তুই কিনে নিয়ে এসেছিস নাকি? বলল না। আমি বললাম তোর টাকা খরচ হয়েছে? বলল না। আমি বললাম আমি রসগোল্লা নিয়ে এসেছি তোদের সবার খাওয়ার জন্য, তুই আমারই রসগোল্লা আমাকে খেতে বারণ করছিস? হ্যাঁ হ্যাঁ, বললাম আমার মর্জি। আমি ফটাস করে দিলাম, ধরি একটা দিলাম কষিয়ে, বলে ও মানুষ ঘোড়া থেকে পড়ে গিয়ে উঠতে পারে, কিন্তু নিজের নজরেই যদি ছোট হয়ে যায় তাহলে সে কখনো বড় হতে পারে না। যদি কোনো এমন মানুষকে, যে নিজেকে মনে করে যে শুধু আমার আওয়াজই একদম আছে, যদি মোরগ ডাক না ছাড়ে তার মানে এই নয় যে সূর্যদেব উদয় হবে না। তাই সেটাই আমি ওকে শিক্ষা দিয়েছি। আর ওই লড়াইটা হলো, তারপর শাস্তির কথা উঠলো, লোকজন বলে যে তুমি শাস্তি পাবেই পাবে, নিজের ভুল স্বীকার করে নাও। আমি বললাম যে যদি ওর ভুল মেনে নেয় তাহলে আমিও আমার ভুল মেনে নেব, কিন্তু আবার সেই কথা, লোহাকে তো লোহাই কাটে। আর লোহাকে লোহা কাটে, তাহলে সিদ্ধু কাকে কাটে? আরে সিদ্ধু তাকেই কাটে যে আমার অনুযায়ী যে হলো বিষাক্ত। এই দুনিয়ার বাঘেদেরও স্বাধীনতা আছে, সাপেরাও স্বাধীন। ये सांपों को आजादी है हर बसते घर में बसने की, उनके सर में जहर भी है और आदत भी है डसने की। নবজোৎ সিং সিদ্ধু যখন কোনো কমেন্ট করে তখন মনে হয় কোনো সাপে ছোবল মারছে। জার্নালিস্টদের কামড়ানোর কথা খুব ভালো লাগে। দেখো দেখো, একটা কথা শুনে নাও, যে যে কুত্তা যদি মানুষকে কামড়ায় সেটা নিউজ নয়, যদি মানুষ কুকুরকে কামড়ায় তাহলেই সেটা নিউজ। কি আমি ঠিক বললাম কিনা? ঠিক কিনা? ঠিক। তাই সেটা আমি মনে করি যখন জার্নালিজমের কথা ওঠে, তখন কোনো ক্রিস্প জিনিস যখন ওঠে, এমন কোনো জিনিস যেটা উত্তেজনামূলক, জার্নালিস্ট সব সময় সেটা আরো তুলে একটা নেয়। উত্তেজনামূলক খবর আপনাকে মনে করায়। অবশ্যই স্যার। 27শে ডিসেম্বর 1988, আমি জানতাম এটা আপনি এটা বলবেন। 1988 এর একদম। কথা। গুরনাম সিং নামের এক লোককে আপনি ঘুষি মেরেছিলেন, আর তারপর সে পৃথিবী ছেড়ে চলে যায়। দেখুন, এটা হলো একটা খুব সিরিয়াস কথা। আর আমি একটা কথা মানি যে আমি উত্তেজিত ছিলাম। এবার ওই মামলাটা এখনো সাব জুডিয়াস আছে। এটা নিয়ে আমি খোলাখুলি উন্মোচন করলে পরে কোর্টকে অপমান করা হবে। কারণ দ্য ম্যাটার ইজ সাব জুডিয়াস। এই কথাটা নিয়ে আজও আমার খুব দুঃখ রয়েছে। আর আফসোসও রয়েছে। যদি কখনো জীবনে আমার কোনো ঘটনাকে এমন করা যাবে যে আমি সেটাকে শুধরাতে পারবো, তাহলে আমি মনে করি যে সেই বয়স্ক মানুষটা যদি ফিরে আসতে পারত তাহলে আমি তাকে নিয়ে আসতাম। কিন্তু কি হয়, মানুষ যদি বাজারের দিকে যায়, কেউ তাকে থামিয়ে গালাগাল দিতে থাকে। এই মানুষটা বলছে, "না দাদা গালাগাল দেবেন না। আপনি আপনার বয়সের কথাটা একবার ভাবুন। আপনি এরকম করবেন না।" কিন্তু তবুও সে গালাগাল দিয়ে যাচ্ছে। তাহলে তারপর যদি কারোর মাথা গরম হয়ে যায়, সেও দুটো ঘুষি মারবে, আপনিও দুটি ঘুষি মারবেন। আর কথাটা সেই পর্যন্ত চলে যায় যে সেই লোকটা যিনি রয়েছেন উনি হঠাৎ করে মারা যায়। তাহলে আপনার মোটিভ আর আপনার ইনটেন্ট তাকে মারার জন্য ছিল না। প্রচুর এইরকম লড়াই হয়। আপনি দেখুন বাজারে হাজার, হাজার আমি তুই হতেই থাকে। আমি তোকে এই করে দেবো, সেই করে দেবো। হাজার, হাজার ঝগড়াঝাটি হয়। কিন্তু পরিণতি ওইটা হয় না। ইনটেন্ট যেটা ছিল সেটা কখনোই এরকম ছিল তাহলে না। মানছেন আপনার অন্যায় হয়েছে, তার জন্য আপনি মর্মাহত। আমি তো গৌতম বুদ্ধ নই যে আমার গালে কেউ চাটি মারুক আর আমি আরেকটা গাল পেতে দেবো যে নাও মারো। এরকম তো আমি নই। কেউ গালাগাল দিলো, কেউ বেয়াদবি করলো। আমি কখনো কারো সাথে বেয়াদবি করিনি। যদি কেউ আমার সাথে করে তাহলে আমি তার সাথে ঝগড়া করব। কিন্তু আমার ইনটেনশন কখনোই এরকম ছিল না। একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি। কোর্ট যে ফয়সালা দিয়েছে, আমি যদি সেটা নিয়ে কথা বলি, আমার সাথে আরো একজন লোক ছিল, রূপেন্দ্র সিন্ধু। ওর জিপসিতেই ছিলাম, গালাগাল ওই খাচ্ছিল আর আমি ছিলাম ছাড়ানোর মধ্যে। আর কি হবে সেটা নিয়ে যদি কথা বলি তাহলে কোর্টকে অপমান করা হবে। কিন্তু যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে। আমি এই কথাটা পুরোপুরি আজও স্বীকার করে নিই। তবে কিছু জিনিস এমন হয় যেটা বিধির বিধান অনুযায়ী হয়, যাকে মানুষ টলাতে পারে না। যদি আমার হাতে থাকতো তাহলে আমি সেরকম করতামই না। আমার ইনটেন্ট আর মোটিভ এরকম ছিল না। কারোর কোনো হাতিয়ার ছিল না, কোনো পুরনো শত্রু ছিল না। আমি কেউ গুলিও করিনি। এবার হাত দিয়ে যদি কারোর এখন এরা যদি বলে যে কারোর সাথে যদি ঝগড়া হয়, মানুষ তো লোকজন যদি মরতে শুরু করে তাহলে সেটা একদম আলাদা কথা। কোনো এক সময়কালে আপনার হাতে মানুষ মরতো, আর এখন সময় হলো মানুষ আপনার কথায় মরে। আমি এটা মনে করি যে বন্দুকের যে ক্ষত ঘা হয়ে আবার ভরতে পারে, কিন্তু কথা দিয়ে যে আঘাত করা যায় সেটা কিন্তু ভরে না। আমি সবসময় বলি যে আমার গুরুজনেরাও বলতেন যে জঙ্গল কাটার পর আবার সবুজ হতে পারে, কিন্তু কথার যে ক্ষত সেটা মানুষ কখনোই দ্বিতীয়বার ভোলে না। কিন্তু আমি পুরোপুরি চেষ্টা করি যে কারোর মনে যেন আঘাত না লাগে। কিন্তু যদি কোনো এমন মানুষ যে
ধর্মের বিরুদ্ধে, আর আমার জীবনের একটাই লক্ষ্য হলো যে ধর্মকে সবসময় ডিফেন্ড করতে হবে। हर दीन दुखी मन में उमंग तुम्हें भरनी है, हर आशाहीन हृदय में तरंग तुम्हें भरनी है। अरे महाभारत तो सर हर युग की अटल जरूरत है, बन के अर्जुन सच्चाई की जंग तुम्हें लड़नी है। আর সিদ্ধুজি, আপনার কথায় মানুষ কিভাবে রিয়্যাক্ট করেছে, কি ধরনের অভিযোগ করেছে, সেই নিয়ে কিছু অভিযোগ আছে আমার কাছে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর যখন ফিরবো তখন আরো তীর মারবো নবজোৎ সিং সিধুর উপর। দেখুন কত চেষ্টা করছে, কত রকমের চেষ্টা করছে, কিন্তু কোনো চেষ্টাই সফল হবেন না স্যার। আমি বলবোই না যে ওখানে কি হয়েছিল, ওখানে কি হয়েছিল, কি হয়নি। আর এটা হলো আমার পরিবারের একটা ব্যাপার, আমার সম্মানের ব্যাপার। আপকে আদালতে অভিযোগ আর প্রশ্নের ঘেরাটোপে রয়েছেন ক্রিকেটার এবং কমেন্টেটর নবজোৎ সিং সিধু। আপকি আদালতে ক্রিকেট কমেন্টেটর নবজোৎ সিং সিধুর ওপর অভিযোগ হলো যে ওনার নিজের মুখের ওপর কোনো রকম লাগাম নেই। এখন সিদ্ধুজি, আপনার কথা শুনে শুনে তো এটা প্রমাণ হয়ে গেছে যে আপনার কোনো কন্ট্রোল নেই। দেখুন, আমি এটা মানি যে কখনো কখনো ভুল হয়েও যায়। আমি শুরুতেই বলে দিয়েছি যে আমি একদম পারফেক্ট নই, দুনিয়াতে কেউই পারফেক্ট নয়। তাই আমি তাদেরকে সবসময় বলি যে कि बुलबुलों के पंखों में बंधे हुए कभी बाज नहीं रहते, बुज़दिलों और कायरों के हाथों में कभी राज नहीं रहते। सर झुका के चलने की आदत पड़ जाए जिस इंसान को, उस इंसान के सर पे कभी ताज नहीं रहते, कभी ताज। তাহলে যদি যদি আমার সততাতে যদি কোনো রকম আঘাত লেগে থাকে কারো, তাহলে সেটা নিয়ে আমার কোনো রকম আফসোস হয় নেই, কোনো রকম অনুতাপও নেই। আপনি এটা বলুন যে জেফ্রে বয়কট যে আপনার কথায় আঘাত পেয়েছিলেন। এখন দেখুন জেফ্রি বয়কটের কথা। জেফ্রি বয়কট যে ছিল সে গোটা দুনিয়াটাকে উলঙ্গ করে দিয়েছে। যেদিন কেউ ওর প্যান্ট হাত দিল সেদিনও আউ আউ করতে লাগলো, তাই না? হ্যাঁ, আরে এটা তো অন্যায় কথা। আরে স্যার জেফ্রি বয়কট, আর স্যার আমি জেফ্রিকে এতটাই সম্মান দিতাম, প্রথমে 15 দিন যখন আমি কমেন্ট্রি করতে গেলাম আমি এতটা সম্মান দিয়েছিলাম স্যার জেফ্রিকে, এতটাই সম্মান দিয়েছিলেন যে আপনি শিল্পা শেট্টির সাথে। আমি বলছি ভাই, আমি ওনাকে এতটা সম্মান দিয়েছিলাম যে কিন্তু উনি এই জিনিসটা বুঝতেই পারলেন না। উনি ভাবলেন যে ভাই ওকে এতটা একটা বাচ্চা ছেলে, এবার এটাকে মাধ্যম বানিয়ে আমি লোকজনকে হাসাবো আর ওকে ছোট করবো সবসময়। अब जिन्हें हार समझे थे गला अपना सजाने को, वही अब नाग बन बैठे हमारी काट खाने को। এটা অন্যায় হলো কিনা বলুন না। তাই আমি বললাম যে ভাই নবজোৎ সিং বান্দা এখন ঠিকঠাক ভাবে প্রস্তুতি নিয়ে গিয়ে লোহাকে এবার লোহা কাটবে, সবাই দেখবে। তো তখন ওই সময় জেফ্রি ওই সময় শিল্পা শেট্টির উপর লাট্টু হয়েছিলেন। এতে তো আমার কোনো দোষ নেই, তাই না? যদি একটা বুড়ো খোকা কচি বাচ্চা হয়ে যায় তাহলে তো আমার কোনো দোষ নেই। তখন আমি গিয়ে বললাম, স্যার জেফ্রি, শিল্পা স্মাইল অ্যাট ইউ বিকজ সি থিংস ইউ আর হার ফাদার্স বেস্ট ফ্রেন্ড। আপনি ওনার বাবার। তখন নড়ে বসলেন, চিরবির করে উঠলেন, বললেন না 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 না, সেরকম তো কোনো কথাই নেই। আই এম ভেরি ইয়াং, লুক এট মাই হেড। ইংরেজি চলতে পারে তো এখানে স্যার? আরে ইউ নো, লুক এট মি, আই এম স্টিল ভেরি ইয়াং। আই সেড, স্যার জেফ্রি, লাস্ট টাইম ইউ সেলিব্রেট ইউর বার্থডে দ্য ক্যান্ডেলস কস্ট মোর দ্যান কেক। ও তো আরো ঘাবড়ে গেল। আমি বললাম, আপনি একবার নিজেকে দেখুন, মাথা একটা চুলও নেই, তোমার তো মাথার উকুনও হবে না। টু আ বাল্ড ম্যান ড্যান্ড্রফ ইজ থ্রিল। তখন আরো বেশি উত্তেজিত হয়ে গেলেন। তারপর আমাকে উনি বললেন যে ভাই মানুষটা তো খুব ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। তারপর আমাকে নিয়ে গেল, উনি বললেন যে সিডু। আমি বললাম, ইয়েস স্যার জেফ্রি। সিডু, ইয়েস স্যার জেফ্রি। নো হিটিং বিলো দ্য বেল্ট মাই সান, নো হিটিং বিলো দ্য বেল্ট। আমি বললাম ওল্ড ম্যান, ইউ হিট মি বিলো দ্য বেল্ট অ্যান্ড আই গো 6 inches বিলো দ্যাট, ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ আন্ডারস্ট্যান্ড? তখন জেফ্রি তিলমিলিয়ে উঠলো। আর দেখুন, অনেক সময় এমন জিনিস হয় যেটা মজার ছলে করতে গিয়ে মানুষ হিরো হয়ে যায়। অনেক সময় এমন কথা হয়, আপনি যত ইচ্ছে চেষ্টা করুন সেটা কিন্তু উল্টোই হয়। তাই আমার ব্যাপারটা হলো ভগবানের কৃপা আছে। লল্লু করে কবল্লিয়াঁ, রব সিদ্দিয়াঁ পাবে। আমি তো স্যার জেফ্রিকে আজও আমার হিরোই মনে করি, কিন্তু মান সম্মান নিয়ে কোনো খেলা চলবে না। প্রত্যেকটা মানুষের একটা সেলফ এস্টিমেশন থাকে, আর সেটা থাকাই উচিত। ওই আমার একবার মনে আছে যে আমরা সুপার সিলেক্টর খেলতাম, আমি সবসময় জিতেই যেতাম, আর ও সবসময় বলতো, হি ইজ লুকি, আই এম আনলকি, হি ইজ লুকি, আই এম আনলকি। এবার বলুন, এটা কি কোনো কথা হলো? এবার চতুর্থ পঞ্চমবার যেটা হলো, হর্ষা ভোগলে আমাকে যে এত বড় অ্যাওয়ার্ডটা দিয়েছেন, এত বড় কাপ আমাকে এনে দিলেন, তো উনি স্যার জেফ্রিকে বললেন যে হি ইজ ওয়ান ইট ফর দ্য 7th time অন আ রো, হোয়াট ইউ হ্যাভ টু সে? হি ইজ লুকি, আই এম আনলকি। তখন আমি বললাম, ইয়েস স্যার জেফ্রি, ইউ আর সো আনলাকি, ইভেন ইফ সামবডি থ্রু ইনটু এ ব্যারেল অফ নিপলস, ইউ স্টিল কাম আউট শাকিং ইয়োর থাম্ব।
পুরোপুরিভাবে পড়ে গেলেন, পুরোপুরিভাবে। কিন্তু সেই দিনের পর আই থিঙ্ক স্যার জেফরি বয়কটের সঙ্গে আমার যে রিলেশনশিপটা, ওটা আমি মনে করি যে পুরোপুরি অন্যরকম একটা ভাবে সঠিক ছিল। খেলোয়াড়দের মধ্যে মন কষাকষি হওয়া উচিত নয়, কিন্তু আমরা যদি পেছন ফিরে তাকাই, প্রভাকর আপনার উপরে অনেক অভিযোগ করেছেন, আর আপনি নিজে ইংল্যান্ডের সিরিজ আজহারউদ্দিনের সঙ্গে ঝগড়ার কারণে মাঝপথে ছেড়ে চলে এসেছিলেন। আমি সেখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে এসেছিলাম, আর আমি একে কারো সম্পর্কেই একটা শব্দও বলিনি। সেটা আমি এটা সবসময় বলি। সত্যি যে স্যার আপনি কখনো আজহারউদ্দিনের সঙ্গে কি হয়েছিল, সন্দীপ পাতিলের সঙ্গে কি হয়েছিল কোনোদিন বলেননি, কিন্তু আপনি পরে আজহারউদ্দিনের সাথে কি হয়েছিল, সন্দীপ পাতিলের সাথে কি দেখুন, হয়েছিল, তখন আমি আপনি বলছি সবসময় দেখা হয়, বড় দাদার মতো দেখা করি, দেখা হলে গলা জড়িয়ে ধরি, আর আজহারউদ্দিনকে সবসময় ডিফেন্ড করি। আমার শোজ নিয়ে যেখানেই ঝামেলা হয়েছে, আমার মনে হয় কখনো কোনো দুঃখ নেই। আমি আজও আজহারউদ্দিনকে আমার বড় ভাই মনে করি। কিন্তু এই কথা কি সত্যি যে 1996-এ যখন ইনসিডেন্টটা হয়েছিল, আজহারউদ্দিনের দিক থেকে আপনাকে ইশারা করা হয়েছিল যে আমরা ব্যাটিং করব, আর সন্দীপ পাটিল আপনাকে এটা বলেছিল যে ভাই তুই কেন প্যাড বেঁধেছিস? দেখুন কত চেষ্টা করছেন, কত রকমভাবে চেষ্টা করছেন, কিন্তু কোনো চেষ্টাই সফল হবে না স্যার। আমি বলবোই না যে সেখানে ঠিক কি হয়েছিল আর কি হয়নি। এটাই হলো আমার পরিবারের একটা ব্যাপার, আমার মান সম্মানের ব্যাপার। আমার পরিবারের প্রত্যেকটা সদস্য, আমি তাদের সম্মানে সবসময় গুরুত্ব রাখি। আমি ওদেরকে আজও ভালোবাসি। আজহারউদ্দিন আমার বড় ভাই, আর থাকবেও। সিদ্ধুজি, আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর কথা বলবো সেই সব বিশ্বাস নিয়ে যেটা আপনি করেন, সেই সব অন্ধবিশ্বাস নিয়ে যেগুলো আপনি বিশ্বাস করেন। এগুলো আপনার বলার কথা, আপনার যা ইচ্ছে कुछ तो বলুন। लोग कहेंगे, लोगों का काम है कहना। নবজোৎ সিং সিদ্ধুর উপর জনগণের মোকদ্দমার আরো একটা পর্ব, একটা ছোট্ট ব্রেকের পর। বাবা, এখন দেখুন কেউ গেরুয়া বস্ত্র পরে বাবা হয়ে যাবেন। अरे नहाए धोए से क्या हुआ, मन में मैल समाए, मछली सदा जल में रहे, धोए बास ना जाए, धोए बास ना जाए। আপকে আদালতে আজ প্রশ্ন এবং অভিযোগের ঘেরাটোপে রয়েছেন ক্রিকেটার, কমেন্টেটর এবং অ্যাক্টর নবজোৎ সিং সিদ্ধু। আপকে আদালতে পরের অভিযোগ নবজোৎ সিং সিদ্ধুর উপর। আপকি আদালতে ক্রিকেট কমেন্টেটর নবজোৎ সিং সিদ্ধুর ওপরে অভিযোগ হলো যে উনি অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেন। সিদ্ধুজি, আমি শুনেছি যে একবার আপনাকে একজন ক্রিকেটার 3 বাটি দই খাইয়ে দিয়েছিল, আর দই খাওয়ার পর আপনি সেঞ্চুরি করেছিলেন। তারপর থেকে যখনই খেলতে ওরে যান আপনি আগে দই খান। এটা একদম পুরোপুরি ভুল তথ্য। একদমই এরকম কোনো কথা নেই। আমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি, আর অ্যাস্ট্রোলজি নিয়ে আমি সবসময় তর্কও করি। আমি তর্ক ছাড়া, কারণ ছাড়া কোনো জিনিসকে মানি না কখনো। আর এটা মনে করি যে দুনিয়াতে সবথেকে বড় রোগ, জিজ্ঞেস করো ভাই দুনিয়াতে সবথেকে বড় রোগটা কি? যে আমার সম্পর্কে লোকে কি বলবে। দুনিয়াতে সবথেকে বড় রোগ হলো লোকেরা আমাকে নিয়ে কি বলবে। মানুষ ছটফট করে, আরে ভাই ও আমার সম্পর্কে এগুলো বলে দিল, সারা রাত ঘুমোতে পারে না। তাই আমি বলবো যে আসল অ্যাচিভার তৈরি হয় না, যে জীবনে নিজের পায়ের ছাপ রেখে চলে যায়, সেই হলো নিজের অন্তরাত্মাকে তাকে জবাব দিতে পারে। আমার শাহরুখ খানের সাথে প্রায় 25 বছর আগে দেখা হয়েছিল। আমি ওকে বললাম ভাই, ও বলল সিদ্ধু বাবু আমি আপনাকে অনেক বড় ফ্যান। তখন ও সেই সময় ফৌজিতে কাজ করতো। ফৌজি আর একটা ওই যে কি যেন আছে, হ্যাঁ কারেক্ট ভাই। আরে আপনাদের মেমোরি তো ইটস লাইক এলিফ্যান্টস অফ অ্যান এলিমেন্ট শুড কনসার্ট। হ্যাঁ, তো আমি ওকে বললাম কোথায় তোমার পরবর্তী প্রোগ্রাম কি? ও বলল যে সিদ্ধু বাবু বলিউড। আমি তো বলিউডে যেতে চাই। আরে বলিউডে যাবে, কি কথা বলছে ভাই? বলিউডে তো কাট থ্রো কম্পিটিশন রয়েছে, ওরা তো খেয়ে ফেলবে তোমাকে ভাই, গিলে ফেলবে। দে উইল ইট ইউ লাইক আ সসেজ উইথ ব্রেকফাস্ট। তখন ও আমাকে একটা লাইন বলেছিল, সেটা আজও আমার মনে দাগ কেটে গেছে, যে ওর থেকে বড় কথা আর এই দুনিয়াতে কিছুই নেই। ও বলল সিদ্ধু বাবু, আই ডোন্ট কম্পিট উইথ এনিওয়ান, আই কম্পিট উইথ মাইসেলফ। আমি নিজেকে নিজে প্রমাণ করতে চাই, আমি অন্যদের কখনো টানাটানি করতে চাই না। এখন এখানকার মেন্টালিটি কি, যে কেউ যদি নিজের মারুতিতে ঢিকচিক করতে করতে যায়, আর যদি কোনো মার্সিডিজ পাশ দিয়ে যায়, তখন মানুষ বলে ওর সর্বনাশ, ওর অ্যাক্সিডেন্ট হয়ে যাক, পরে মরে যাক, কোথাও পচে যাক, কোথাও হ্যাঁ। আর যদিও তপস্যা করে, ভগবান শিব সামনে শুনি বলেন যে তোকে দেবো, তোর তো যে আত্মীয়রা আছে তাদের ডাবলও দেবো তোকে আমি। ও বলেছে আরে তপস্যা করলাম আমি, আর ওদেরকে ডাবল দিবি? ভগবান শিব আমাকে কানা করে দাও, যদি আমাকে কানা করে দাও তাহলে ওকেও অন্ধ করে দাও। তাহলে এই যে ক্র্যাব মেন্টালিটি রয়েছে, কাঁকড়ার মেন্টালিটি আজ আমাদের সমাজকে ঘুণের মতো একেবারে খেয়ে ফেলছে। আর ঘুণ হয়ে এমন করে খেয়ে ফেলছে, যদি 10টা কাঁকড়াকে খোলা পাত্রে ছেড়ে দেন, 10 দিন পরে এসে দেখবেন 10টা মরে গেছে। যে উপরে ওটা চেষ্টা করছে, আর একজন তার পা ধরে টুক করে নিচে নামিয়ে দেয়। আমি বলবো যে কাউকে জবাব দেব না আমি।
কেউ যদি আমার সম্পর্কে কিছু বলে তাতে আমার কি যায় আসে? আমি আমার নিজের অন্তরকে আমি উত্তর দেব। যখন রাত্রে নবজোৎ সিং সিদ্ধু বালিশে মাথা দেয় তখন নিজেকে নিজের অন্তর আত্মাকে জিজ্ঞাসা করে তুমি কি এর থেকে আরো ভালো করতে পারবে? যদি জবাব আসে না সিদ্ধু তুমি নিজে সঠিক প্রয়াস করেছো, ভালো চেষ্টা করেছো, তাহলে ফার্স্ট ক্লাস ঘুম আসে। গুড কনসেন্স ইজ দ্য বেস্ট ট্রাঙ্কুলাইজার দ্যাট ইউ ক্যান হ্যাভ। কিন্তু আবার যদি এটা ও বলেছে ওটাই বলেছে তাহলে সব বরবাদ, তাহলে আর কিচ্ছু হবে না। জীবনে কিছুই কোনো সম্ভব নয়। দেখুন যদি আপনি অন্যের আমাকে কথায় এটা কান দিয়ে বলুন চলতে থাকেন। যে জ্যোতিষ ছাড়া বাস্তুশাস্ত্রে বিশ্বাস করেন? একদম করি। আর সেই বিশ্বাসে আপনি পাটিয়ালাতে নিজের বাড়িতে কুয়ো খুঁড়িয়েছিলেন? একদম সঠিক কথা। আমি প্রথমে অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করতাম, কিন্তু আজকে এটা বিশ্বাস করি যে যে ওই পরমেশ্বরের হাত একবার ধরবে, নিজের লক্ষ্যকে স্থির করবে, তাহলে তার পক্ষে সব জিনিসই সম্ভব। তার পক্ষে কালকে নাড়িয়ে দেওয়া সম্ভব। মন্ত্রের মধ্যে অনেক বড় শক্তি আছে স্যার। কেউ মন্ত্রকে জপ করে তো একবার দেখুন। আমাদের এখানে যদি 1 মিনিট ধ্যানে বসেন, কিছু হবে না, কিছু হবে না, সব বাজে কথা এসব। কিচ্ছু না। আরে জন্মের কর্মের লাশ একদিনে কিভাবে করবে? বসো, বসো আর নিজের অন্তরে প্রবেশ করে দেখো। তারপর তুমি বুঝতে পারবে যে আসল শক্তিটা কি। তারপর আপনি জানতে পারবেন যে নীরব হওয়া, নিয়োগ কায়াটা কি। তারপর আপনি জানতে পারবেন যে আত্মবিশ্বাসটা কি। ব্যাস। अरे जिस जाने पेद कलंदर दा रा खोजिया अपने अंदर दा ओ वासी है यारो सुख मंदर दा। কোথায় খাবি খাচ্ছ ভাই? রাইজ এন্ড ওয়েক মাই কান্ট্রিম্যান এন্ড রিকগনাইজ দ্য পাওয়ার, দ্য ইন্টারনাল পাওয়ার হুইচ ইজ গড এন্ড হি লিভস উইদিন ইউ, নট সামওয়্যার এলস। এটা আমার বিশ্বাস নয়, এটা আমার অনুভূতি। মনের থেকে বড় শক্তি এই দুনিয়াতে আর কিছু নেই স্যার। মন নিজের জন্য মৃত্যুর পথও বেছে নেয়, মন নিজের জন্য স্বর্গের রাস্তাও তৈরি করতে পারে। মনরূপী রাক্ষসের উপর যে কাবু করতে পারবে, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ হলো সেই। মন জিতলে সিদ্ধুজি, জগৎ জিতবে। এখন সময় হলো জনগণের প্রশ্ন শুনে নেওয়ার। পাবলিক আপনাকে কি প্রশ্ন করতে চান? আরে নতমস্তক হয়ে স্যার। হ্যাঁ বলুন। যদি আপনাকে ফিল্মে কাজ করার সুযোগ দেওয়া হয় আর আপনার সামনে 3টি অপশন রাখা হয় অ্যাক্ট্রেসদের সম্পর্কে, যে মল্লিকা শেরাওয়াত, আপনার ওয়াইফ আর ফিরোজা জুরাবিয়া, তাহলে তাহলে আপনি স্যার কার দেখো সাথে ভাই, কাজ করবেন? যদি যদি এটা হয়, ও হয়, সে হয়, যদি আমার কাকিমার মোজ থাকতে তাহলে আমি তাকে কি কাকা বলতাম না? স্যার আপনি উত্তর দিন। বলুন দাদা, এসব কি? স্যার আপনি উত্তরটা দিন। স্যার আপনি কার সাথে? যদি ওরা এটা জিজ্ঞাসা করার অদ্ভুত, চেষ্টা করছে আপনি যদি ফিল্মে কাজ করার সুযোগ পান তাহলে হিরোইন কাকে নেবেন? আরে এটা তো যদির কথা, তাই না? এটা তো তখন দেখবো যখন সামনে এরকম কিছু আসবে। এমনিতেই আমি এটা তো সেই কথাই হলো, বেড়ালদের ইঁদুরের স্বপ্নই ওই কথাই হলো, সেটাই কথা। যখন সামনে আসবে যদি কোনো অফার আসবে তখন এটা নিয়ে কথা বলবো। এটা তো আকাশে মেঘ নেই তাও বলছে বৃষ্টি পড়বে, এটা হতে পারে না কখনো। স্যার আমি এটা যদি সত্যি যদি যে আমি একজনের নাম বলি তাহলে দ্বিতীয় জন রাগ হয়ে যাবে। বোঝার চেষ্টা করো ভাই, বেশি হয়ে যাচ্ছে। তুমি কি প্রশ্ন করছো? হ্যাঁ ভাই, আরে দূর, আরে ভাই। যখন আপনি আপনার বাড়িতে যান আর বাড়িতে বসে আপনি আপনার স্ত্রী, আপনার পত্নীর সাথে কোনো কথা বলেন, তখন সেই সময় কি আপনি বলতে থাকেন না উনি আপনাকে চুপ করিয়ে বলতে থাকেন? আরে ভাই, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান ইজ এ সারপ্রাইজ ওয়াইফ। আরে তুমি করে দিয়েছো, আচ্ছা এটা করে দিয়েছো, সেও সারপ্রাইজড। আমি একটা কথা স্বীকার করছি যে আমার গুরু, আমার এই গোঁপ দেখতে পাচ্ছ তো, এই গোঁপগুলো এইভাবে পেঁচানো থাকতো বিয়ের আগে, আর আজকে দেখো মনে হয় যেন কেউ সালোয়ার সুতাটা দিয়েছে। হ্যাঁ দেখেছো তো, হঠাৎ করে আমি বাইরে যেমন দেখতে তখন সিংহের মতো আমি গর্জন করি। शेरों को आजादी है, आजादी के पाबंद रहें, जिसको चाहें चीरे फाड़े, खाएं पिए आनंद करें। लेकिन একবার বাড়িতে গেলি আমি বেড়াল হয়ে যাই, মিয়াও মিয়াও, এইরকমই আমার আওয়াজ বেরোয় গলা থেকে, বুঝলে? সিদ্ধুজি, এই কথাটা সত্যি যে আপনার ওয়াইফের নাম নবজোৎ, আর একদম বাড়িতে আসল নবজোৎ হলো নুনি আর আপনি নকল? একদম ঠিক বলেছেন স্যার, আমি এই কথাটা পুরোপুরি স্বীকার করে নিচ্ছি। ওই হলো হেডমাস্টার, ওই হলো রিং মাস্টার। ও যেমন যেমন চাবুক চালায় তেমন তেমন সবাই ওর পেছন পেছন চলতে থাকে। আর স্যার সত্যি কথা তো হলো যে যবে থেকে ও বাড়িতে এসেছে উন্নতি আর উন্নতি হয়েছে, শুধু ওর জন্যই হয়েছে। ওরই প্রার্থনার, ওরই সাপোর্ট, সবকিছুই ওর জন্যই হয়েছে। কিন্তু নওজোৎ সিং সিদ্ধু যা কিছুই হোক, আমি মনে করি যে অর্ধেক যোগদান বাবার আর অর্ধেক যোগদান পরিবারের সহযোগিতা। সিদ্ধুজি, আমি জনগণের তরফ থেকে অভিযোগ করলাম, প্রশ্ন করলাম, আপনি খুব ভালোভাবে উত্তর দিয়েছেন। এবার একটা ব্রেক নেবো, আর ব্রেকের পর ফিরে আমরা দেখব আজকের মামলা নিয়ে আজকের জাজ হরপাল সিং বেদির রায়। আপকি আদালতে আজ আমরা প্রশ্ন করলাম, অভিযোগ তুললাম, সাফাই চাইলাম নবজোৎ সিং সিদ্ধুর কাছে। আমরা সিদ্ধুকে জিজ্ঞেস করলাম উনি এত জেদি কেন। আমরা ওনার কাছে সাফাই চাইলাম, উনি বারবার রং বদলান কেন। আমরা ওনাকে প্রশ্ন করলাম
ওনার বেশি কথা বলা নিয়ে আর ওনার অন্ধবিশ্বাস নিয়ে। এখন সময় হলো আজকের মামলা নিয়ে আজকের জাজ হরপাল সিং বেদির রায়ের। আপনি রাজা শর্মার প্রত্যেকটা বাউন্সারকে ভালোভাবেই ডাক করেছেন অ্যাজ আ গুড ওপেনার, কিন্তু একটা কথা হলো যে ডাক করেছেন, উইকেট অনেকক্ষণ থেকেছেন, কিন্তু রান কম বানিয়েছেন। কিন্তু রান বাড়ানোটা খুব দরকারি। আর এই আদালত আপনার 2-4টে জিনিসের সঙ্গে সহমত নয়। অ্যাস্ট্রোলজি নিয়ে আপনি যা কথা বলেছেন, বা জার্মান কনস্টিটিউশন আপনি বলেছেন যে বেদের উপরেই বেস করে হয়েছে, এই দুটো এমন জিনিস যেটা নিয়ে আদালত আপনার সাথে একমত নয় আর কি। তবু আপনি যত উত্তর দিয়েছেন তা মোটামুটি ভালো দিয়েছেন, আর এখন আদালত আপনাকে নির্দোষ মেনে নিচ্ছে আর সসম্মানে মুক্তিও দিচ্ছে। আরে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই আশা আর বিশ্বাসের সাথে যে নবজোৎ সিং সিধু মানুষের মন জয় করে যাবেন, মানুষকে হাসাতে থাকবেন আর নিজের কথার মাধ্যমে মানুষকে জাগাতে থাকবেন, আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে আপকি আদালতে একটা নতুন মোকদ্দমা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার। Thank you very much.